হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ক্লাসে যুক্ত হয়েছো একটু দ্রুত কমেন্টে জানিও যে সবকিছু ঠিক ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা এন্ড ক্লিয়ার তোমরা শুনতে পারতেছো কিনা। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, কে কে ক্লাসে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানাও তো দেখি, তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো এইচএসসি 26 ব্যাচ এন্ড এফআরবি 26। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কে ক্লাসে যুক্ত হয়েছে একটু দ্রুত কমেন্টে জানাও যারা ক্লাসে যুক্ত হয়েছো। সবাই যে তোমার বন্ধুরা আছে তাদেরকে দ্রুত ক্লাসে মেনশন করে দাও। And আজকের ক্লাসটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকবে এন্ড সবাই হচ্ছে ক্লাসটাতে জয়েন হতে পারো। আজকে হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে এটা কি ছিল, সরি, আচ্ছা আজকের লেকচার হচ্ছে আমার আহ তৃতীয় চ্যাপ্টার, হ্যাঁ, এইচএসসি 26 ব্যাচ এফআরবি। ওকে, চ্যাপ্টার হচ্ছে, চ্যাপ্টার হলো তীর্থরিত। ওকে, আজকে যারা লেকচারটা হবে তোমাদের একদম বেসিক জিনিস। আগে আসো আমি তোমাকে কোর্স সম্পর্কে একটু আইডিয়া বলি যে আমরা এই ক্লাসে কি কি করাবো। আমরা একটা হচ্ছে তোমাদের পড়ার সময় আছে এখনো মোটামুটি। তুমি যদি চিন্তা করো এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী হও, এইচএসসি 26, এটা ধরো অক্টোবর মাস, তোমার হচ্ছে জুনের শেষের দিকে পরীক্ষা হবে, জুন, তাই না? এখন এইখান থেকে অক্টোবর থেকে জুন পর্যন্ত তোমার হাতে মোট সময় আছে 9 মাসের মতো। 9 মাস, তোমার এই 9 মাস সময় যদি তুমি একটু ভালো করে নিজের হচ্ছে সুন্দর করে বেছে বেছে পড়াশোনা করো তাহলে তুমি 9 মাসে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। আমি তোমাকে একটু বুঝাই কিভাবে 9 মাস হয়। দেখো, অক্টোবর প্লাস হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মার্চ এপ্রিল মে, জুন। এই যে এই মাসগুলো আছে দেখো, তাহলে তোমার এইখান থেকে টোটাল হিসাব করলে আমি এইখান থেকে হচ্ছে 4 মাস, এখান থেকে 4 মাস, তুমি এই 4 মাস 4 মাস করে যদি তুমি 8 মাস পড়াশোনা করো, তোমার ওভারঅলি সবকিছু কমপ্লিট করে ফেলতে পারবে। যারা আমার কোর্সে ভর্তি আছো, যারা কোর্সে ভর্তি আছো তোমরা ওভারঅল জানো আমি কিভাবে পড়াই। মানে পড়ানোর সিস্টেমটা কেমন, তোমাকে আমি কিভাবে পড়াবো সেটা একটু বলে দেই। ধরো, তোমাকে আমি একটা টপিক পড়াবো, প্রথম হচ্ছে টপিকের টপিকের বেসিক পড়াবো, বেসিক। তারপরে হচ্ছে আমরা হচ্ছে কি সিকিউ, এমসিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব। তারপর হচ্ছে আমরা সিকিউ সলভ করব, যাতে ওই টপিকের উপর তোমার এইচএসসি তে যেই টাইপের প্রশ্ন আসুক না কেন তুমি যাতে কভার করতে পারো। বুঝতে পারছো? তোমরা যারা কোর্সে ভর্তি আছো কে কি ক্লাসে আছো একটু জানাও দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, রবিন শেখ। তুমি কেমন আছো? ওকে, যারা ক্লাসে যুক্ত আছো, ওয়ালাইকুম আসসালাম নিখোঁজ। ওকে, যারা ক্লাসে যুক্ত হয়েছে একটু দ্রুত কমেন্টে জানাই।
ওকে, কে কে আসো একটু জানাও দেখি, যারা কোর্সে ভর্তি আছো। তোমরা কি ক্লাসে যুক্ত আছো? একটু কমেন্টে দ্রুত বলো, হ্যাঁ। And আজকে হচ্ছে আমরা আছি আছি আলহামদুলিল্লাহ। কি বল ভাই, আছি। আচ্ছা যাই হোক ভাই, তো কি অবস্থা বন্ধু? হচ্ছে আমার নাম হৃদয়। ওকে হৃদয়, তো তোমরা যারা কোর্সে ভর্তি আছো, তোমরা তোমার যে বন্ধুরা আছে তাদেরকে মেনশন করে দাও, সবাই যাতে ক্লাসে যুক্ত হতে পারে। আর সবাই কি করো, ক্লাসটা তোমার নিজের আইডিতে, তোমার কলেজের গ্রুপ, যে গ্রুপগুলো আছে সবগুলা গ্রুপে শেয়ার করে দাও। এন্ড ওভারঅল সবটুকু একদম। ওকে, আসো আমরা আজকের লেকচারে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব। এখনই হচ্ছে আমরা লেকচার শুরু, তোমাদেরকে আবারও বলে নিচ্ছি আমরা লেকচারটা কিভাবে কিভাবে পড়াবো। একটা লেকচারে হচ্ছে আমরা প্রথমে যে জিনিসটা করব, ওই লেকচারের যেদিন লেকচারটা নিব ওই লেকচারে যে বেসিক জিনিসগুলো আছে সেই বেসিক গুলা করবো। তারপরে কি করব, এমসিকিউ সলভ করব। এমসিকিউ সবগুলো এমসিকিউ হচ্ছে কি বোর্ড আর হচ্ছে অ্যাডমিশন, বোর্ড প্লাস হচ্ছে কি অ্যাডমিশনের যে এমসিকিউ গুলো আছে। তারপরে এই সব, এই দুইটা পড়ার পরে লাস্টে আমরা কি করব, সিকিউ সলভ করব। এটা অবশ্যই মাথায় রাখবা। তো তোমরা সবাই ক্লাসে যুক্ত আছো, অবশ্যই অবশ্যই কি করবা, তোমার যে বন্ধুরা আছে তাদেরকে মেনশন করে দিবা এবং ক্লাসে খাতা নোট করবা। আজকে যেহেতু ক্লাসটা একদম পাবলিকলি হচ্ছে, পরের গুলো আছে কি আমরা প্রাইভেট গ্রুপে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, চলো আমরা প্রথমে চার্জ নিয়ে একটু আলোচনা করি। এখন এই চার্জ জানার আগে আমরা একটা কিছু জানতে হবে, আমার চার্জটা কি। আমার এই চ্যাপ্টারে বা হচ্ছে আমাদের যদি চিন্তা করো, চলতর স্থিরতর এই দুইটা পড়তে গেলে আমার যে চ্যাপ্টারটা অবশ্যই জানা প্রয়োজন সেটা হচ্ছে চার্জ জিনিসটা কি। সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসো। ওকে, দেখো আমার প্রথম অংশটুকু হচ্ছে চার্জ। মনে করো আমার কাছে এটা একটা বস্তু আছে। এখন আমি এই বস্তুটাকে কি করব, এটা একটা বস্তু, এটা একটা পদার্থ হতে পারে, এটা একটা কি পদার্থ। এখন এই পদার্থটা গঠন করতে গেলে আমার কি দ্বারা গঠিত হয়? ওকে, এই পদার্থটা গঠিত হলে আমার কি অণু দ্বারা গঠিত হয়, তাই না? এটাকে তুমি কি অণু দ্বারা গঠিত, এটাকে তুমি ভেঙে ফেলো। এটা যদি তুমি ভেঙে ফেলো তাহলে তুমি কি পাবা? দেখো, এটাকে তুমি যদি ভেঙে ফেলো, হ্যাঁ, ভেঙে ভাঙা হলে এটাকে আমি বিভক্ত করলে কি পাবো? এটাকে বিভক্ত করলে আমরা পাবো অণু পাবো। কি পাবো? অণু পাবো, তাই না? এটা পাবো কি আমরা? অণু পাবো। এইটাকে যদি তুমি আবার ভেঙে ফেলো, এই অণুটাকে ভাঙো, তখন তুমি কি পাবা? এই অণুটাকে ভাঙলে তখন তুমি পাবা পরমাণু। এখানে তুমি কি পাবা? একটা পরমাণু পাবা। কি পাবা? পরমাণু। এখন এই যে পরমাণু যে পাইতেছ, দেখো কি পাইলা? এটা পরমাণু পাইছো। কি কাকে ভাঙছো? একটা পদার্থ আছে, পদার্থ ভাঙলে অণু পাইছো, অণুকে ভাঙলে তুমি কি পাবো? অণু কোনগুলা? যেমন অক্সিজেন অণু, এরকম আছে অনেকগুলো অণু আছে। এইগুলাকে তুমি যখন ভেঙে ফেলবে তখন তুমি কি পাবা? এখানে ভাঙার ফলে তুমি পাইতেছো পরমাণু। আবার তুমি যদি পরমাণুকে ভাঙো, দেখো এটাকে ভাঙলে তুমি আবার তিনটা জিনিস পাবা। একটা হচ্ছে, একটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন, আরেকটা হচ্ছে নিউটন, নিউটন। এখন আমি কেন এগুলো পড়লাম চার্জের ক্ষেত্রে, এগুলো কেন লাগবে আমার, তাই না? এগুলো কেন লাগবে? আমার চার্জ হচ্ছে এই জিনিসটা কি, চার্জ হচ্ছে এই যে তিনটা জিনিস আছে না, এই তিনটার একটা বৈশিষ্ট্য। চার্জ হলো এই যে পরমাণু বা হচ্ছে কি আমরা প্রোটন, ইলেকট্রন এবং নিউটন, এই তিনটার বৈশিষ্ট্যকে আমাদের কি বলা হয়, বা মৌলিক বৈশিষ্ট্যকে কি বলে? চার্জ বলে। এদের যে মৌলিক বৈশিষ্ট্যটা আছে, এই মৌলিক বৈশিষ্ট্যকে চার্জ বলা হয়। বৈশিষ্ট্য কি বলে? চার্জ বলে। এটা অবশ্যই মাথায় রাখবা, বুঝছো সবাই? কষ্টের কবির, কবি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থা তোর? এই বুঝছো সবাই? লেখা হয়েছে? সবাই একটু দ্রুত জানিও তোমাদের সবার লেখা হয়েছে কিনা। ওকে, এখন আসো,
দেখো আমরা চার্জ পেলাম, তাহলে এদের মৌলিক বৈশিষ্ট্য দেখো। আমাদের প্রোটনের চার্জ থাকে, আমরা যদি একটা পরমাণু চিন্তা করি, এই পরমাণুতে এর কেন্দ্রে কি কি থাকে? এই কেন্দ্রে এর কেন্দ্রে হচ্ছে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে। এর বাইরের শক্তি স্তরে কি থাকে? ইলেকট্রন থাকে। আলামিন মিহান, ওয়ালাইকুম আসসালাম। তুমি যারা আছো আলামিন মিহান, তুমি ক্লাসটা শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, নোট করো খাতায়, দেখবা তোমার পরীক্ষায় যা যা আছে সবগুলোই। দেখো তাহলে এই যে পরমাণুতে কি থাকবে? প্রোটন থাকবে, প্রোটন, আর এটা কি থাকবে? নিউটন। আর কি থাকে? ইলেকট্রন থাকে না? তো এই যে এগুলা যে আছে, এখান থেকে আমরা প্রোটনের যে বৈশিষ্ট্যটা আছে, প্রোটনে আমরা কি জানি? ধনাত্মক চার্জ থাকে। প্রোটনের চার্জ কেমন? চার্জ হচ্ছে ধনাত্মক, ধনাত্মক। এবং যে আমার নিউটন যে আছে, এই নিউটনের চার্জটা কত থাকে? এই শূন্য থাকে, নিউটনের চার্জ শূন্য। এবং আরেকটা কি আছে? ইলেকট্রনের চার্জ কত থাকে? ইলেকট্রনের চার্জ থাকে ঋণাত্মক, ঋণাত্মক। এই যে দেখো, এই যে একটা পরমাণু একদম স্থির অবস্থায়, এর চার্জের মানটা, এই চার্জের মানটা পুরাটাই পরমাণুর স্থির অবস্থায়, এখানে কোনো ইলেকট্রন আদান প্রদান না হলে চার্জ কত থাকে? চার্জ থাকে শূন্য। চার্জ কত থাকে? শূন্য থাকে। এখন কিভাবে? ধরো আমার যদি একটু চিন্তা করো, সোডিয়াম পরমাণু, এই সোডিয়াম পরমাণু, এখন যদি বলা হয় এই সোডিয়াম পরমাণুর চার্জ কত, তোমাকে যদি বলা হয় এই সোডিয়াম পরমাণুর চার্জ কত, চার্জ কি তুমি জানো? এই সোডিয়াম পরমাণুর চার্জ তুমি জানো না? মিষ্টি সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিতেছো সবাইকে। আমার খোঁজ খবর নেন না আপনি স্যার? খোঁজ খবর নেন না, সময় পাই না, সত্য কথা, নিজে থাকি সবসময় প্যারার ভিতরে। ওকে, তাহলে দেখো যারা সালাম দিতে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা হচ্ছে 26 ব্যাচ, 27 ব্যাচ অথবা অ্যাডমিশন রেজাল্ট, সবার জন্য ক্লাসটা, অবশ্যই ক্লাসে মনোযোগী হবা। তাহলে দেখো আমরা সোডিয়াম পরমাণু, এটার চার্জ কত এখন? এটার চার্জ হচ্ছে শূন্য, এটার চার্জ শূন্য। যদি আমি এরকম বলতাম যে সোডিয়াম প্লাস, এটার চার্জ কত? এটার চার্জ, এটার চার্জ প্লাস ওয়ান না? এটার চার্জ কত? প্লাস ওয়ান। সে কি করতে পারে? একটা ইলেকট্রন ছাড়তে পারে। চিনি না কত লিমন। যাই হোক, এইটুকু বুঝছো? তাই আমাদের কি এই ইলেকট্রনের ভিতরে, আমরা এই পরমাণুর ভিতরে কি কি থাকে? পরমাণুর ভিতর হচ্ছে আমার কি ইলেকট্রন আর হচ্ছে কি প্রোটন কি থাকে? সমান থাকে না? ইলেকট্রন আর প্রোটন সমান। একটা ধনাত্মক আরেকটা কি থাকে? ঋণাত্মক থাকে। যখন একটা আরেকটা সমান হয়ে যায় তখন পরমাণুটার চার্জটা কত থাকে? শূন্য থাকে। তাহলে আমার এই চার্জের মানেই হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন, এদের যে বৈশিষ্ট্যটা সেটাকে আমার কি বলা হয়? একটা পরমাণুর চার্জ বলা হয়। কৌতূহলী মন, এটা কে? আচ্ছা দেখো, তাহলে আমার চার্জের সংজ্ঞাটা কি? আমার চার্জ হচ্ছে, দেখো, পদার্থ সৃষ্টিকারী। দেখো এখানে আমার সংজ্ঞাটা একটু লিখে নেই। চার্জ বলে, চার্জ কাকে বলে? চার্জ হচ্ছে এই যে একটা পরমাণু বা পদার্থ, পদার্থ সৃষ্টিকারী কণার সময় পদার্থ সৃষ্টি করে কোন কণা? যেমন কি প্রোটন, প্রোটন প্লাস হচ্ছে কি ইলেকট্রন প্লাস হচ্ছে নিউটন। হ্যাঁ, এই যে এই নিউটন গুলা, এই যে কণাগুলা আছে, এই কণাগুলার মৌলিক বৈশিষ্ট্য সমূহ গুলাকে আমার কি বলা হয়? বা এই ধর্মকে আমরা কি বলবো? আদান বা চার্জ। এটাকে কি বলবো? আদান বা চার্জ বলবো। এই যে একটা পরমাণু পদার্থ গঠন করে, আমি একটু আগে দেখালাম, একটা পদার্থকে একটা বস্তুকে বাংলায় আমরা কি পাবো? পদার্থ। পদার্থকে বাংলা আমরা কি পাবো? অণু। অণু বাংলা পরমাণু। পরমাণুকে বাংলা আমরা কি পাবো? ইলেকট্রন, নিউটন এবং প্রোটন। এই যে এদের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোকে আমাদের কি বলা হয়? আদান বা চার্জ বলা হয়। এই যারা কোর্সে ভর্তি আছো, তোমরা কি ক্লাসে আছো? যারা কোর্সে ভর্তি হয়েছো হচ্ছে, তাহলে দেখো, তাহলে আমি চার্জের এককটা কি? আমি চার্জকে প্রকাশ করাই কি দ্বারা? চার্জ প্রকাশ করা হয়। বুঝতে পারছো? চার্জকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, বা আমরা স্মল কিউ বলতে পারি। এর এককটা কি? এর একক, এর একক, একক হচ্ছে আমার কি? কুলম্ব। এটা একটু মনে রাখবে, চার্জের একক হচ্ছে কি? কুলম্ব। ওকে,
এই সবার তোলা হয়েছে? একটু জানাও তো, যারা ক্লাস করতেছো সবার তোলা হয়েছে কিনা। যারা কোর্সে ভর্তি আছো তোমরা ক্লাস করতেছো কিনা ক্লাসে রেসপন্স করো, হ্যাঁ। যারা ক্লাস কর, সবাইকে বলতেছি ক্লাসে রেসপন্স করে ভাইয়া। ওকে, সবার লেখা হয়েছে? আমার চার্জ গেট। তাহলে এখন আমার চার্জ আবার অনেক রকম হতে পারে। চার্জ সাধারণত দুই প্রকার হবে। এটা হচ্ছে ধনাত্মক চার্জ। চার্জ হচ্ছে কি দুই প্রকার, চার্জ হচ্ছে দুই প্রকার, বুঝতে পারছো? একটা হচ্ছে কি ধনাত্মক, ধনাত্মক চার্জ। তাহলে এই চার্জটা হচ্ছে আমার কি, চার্জটা পজিটিভ থাকবে সবসময়, প্লাস, ধরো প্লাস থাকবে। আরেকটা কি হবে, ঋণাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ। দেখো আমাদের এই দুইটা চার্জ নিয়ে আমরা আলোচনা করব। আমার ধনাত্মক চার্জ হলে কি হবে, ঋণাত্মক চার্জ হলে আকর্ষণ বিকর্ষণ কোনটা কি হয়, আমরা এই দুইটা চার্জের মধ্যে সামনে আমরা দেখবো। আশা করি এটুকু বুঝছো। আমার এখানে আরো কিছু জিনিস থাকতে পারে। একটা হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ। যেমন ইলেকট্রনের চার্জ কত জানি, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনকে ইথারে প্রকাশ করে। এর চার্জ কত, এর চার্জ হচ্ছে 1.6 মাইনাস 1.6 ইন্টু কত, 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এখন আবার প্লুটোনের চার্জ কত, প্লুটোনের চার্জ সেটা কত, প্লুটোনের চার্জ হচ্ছে কত, প্লাসের 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এটুকু হচ্ছে চার্জ, বুঝতে পারছো? ইলেকট্রনের চার্জ এবং প্লুটোনের চার্জ মনে রাখবা এগুলা। ওকে, যারা আছো আশেপাশে 25-26 ব্যাচ যারা আছো সবাই ক্লাস করো, কারণ এগুলা যা পড়াবো এগুলো হচ্ছে অ্যাডমিশন এইচএসসি সবার জন্যই লাগবে। এইচএসসি 25-26 আশেপাশে যত ছোট ভাই বোন আছে সবাই সবাইকে মেনশন করে ফেলো। এখন আসো আমাদের পরের টপিকটা কি। আচ্ছা, এখন আমার একটা জিনিস জানি, পৃথিবী, মনে করো এটা একটা পৃথিবী আছে। ধরো আমার এখানে দুইটা চার্জ আছে, এখানে একটা চার্জ, এখানে আরেকটা চার্জ, এখানে আরেকটা চার্জ। এই যে দুইটা চার্জ আছে না, এটা একটা চার্জ, এটা আরেকটা চার্জ। এখানে ধরো প্লাস আর কিউ চার্জ আছে, আর এখানে, আচ্ছা এটা আমরা পরে দেখব। এইটা, এই সবাই লেখো, লিখতেছো তো যারা ক্লাস করতেছো? তোমাদেরকে আগেই বলি, তুমি যদি ক্লাসের যা যা পড়াবো তুমি এগুলো খাতায় একবার লেখা রাখো। তোমার এইচএসসি অ্যাডমিশন এবং তুমি যখন নিজে পড়াইতে যাবা তখনও তোমার কাজে লাগবে। তো অবশ্যই চেষ্টা করবে ক্লাসের সাথে সাথে নোট করার। ওকে, ওকে, আসো এটা দেখো, আমরা একটা আহিত বস্তু, আহিত বস্তু মানেটা কি, একটা আহিত বস্তু মানেটা কি, এটা আমরা একটু বুঝাই তোমাকে। আহিত মানে হচ্ছে একটা কিছুর প্রভাব খাটানো, বুঝতে পারছো? একটা কিছুর প্রভাব খাটানো। যারা আছো সবাই, তোমরা যারা কোর্সে ভর্তি আছো তোমরা তোমার বন্ধুদেরকে মেনশন করবা, আর যারা নাই তারাও মেনশন করে দিও। আজকে হচ্ছে যারা সবচেয়ে বেশি মেনশন করবা তাকে কোর্সের সাথে যুক্ত করে দিব। যাও, দেখো আমরা আহিত মানেটা কি, ধরো আমার একটা বস্তু আছে, এই বস্তুটা, এটাকে তুমি কি করছো, প্লাস কিউ চার্জে চার্জিত করছো, প্লাস কিউ চার্জ। তার মানে এইটার একটা প্রভাব আছে না, এই এর চারপাশ জুড়ে, মনে করো এর চারপাশের অঞ্চল জুড়ে একটা প্রভাব বিদ্যমান আছে। এর আশপাশে, এই পাশে সে কি করবে, একটা ধনাত্মক চার্জ থাকতে পারে, ঋণাত্মক চার্জ থাকতে পারে। এই যে বস্তুটা, এর চারপাশ অঞ্চল জুড়ে একটা প্রভাব বিদ্যমান, এই যে প্রভাবটাকে বলা হয় আমাদের কি, আহিতকরণ করা। তাহলে আহিত মানেটা কি, ধরো এখানে হচ্ছে ঘর্ষণ হলে প্রত্যেকটা বস্তু অন্য একটা বস্তু কি করতে পারে, আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে। এখানে ধরো
আমার এই চার্জে কিউ চার্জের জন্য এখানে যদি একটা এখানে যদি একটা মাইনাসের কিউ চার্জ নিয়ে আসি, ধরো এখানে একটা যদি মাইনাসের কিউ চার্জ নিয়ে আসি, তখন এই চার্জটা কি করবে, আকর্ষণ করবে। অথবা যদি আমি এই পাশে একটা প্লাসের চার্জ দিয়ে দিই, এই পাশে একটা যদি প্লাস চার্জ দিই, এই অঞ্চলে যদি এই প্লাস চার্জ কি করবে, সে বিকর্ষণ করে দিবে। এই চার্জের যে অঞ্চল জুড়ে একটা প্রভাব বিদ্যমান থাকে সেইটুকুকে আমরা কি বলবো, আহিতকরণ বলবো বা আহিত বলবো। বুঝতে পারছো? এই বস্তুটাকে আমরা কি বলবো, আহিত বস্তু। আশা করি এইটুকু মনে রাখবা। অথবা এখন আমি যদি এখানে প্লাস চার্জ না রাখলাম, এই পাশে আমি যদি একটা মাইনাস চার্জ দিতাম একটা বস্তুর ভিতরে, মনে করো এটা একটা বস্তু, এই বস্তুটা আছে, এখানে তুমি মাইনাস চার্জ দিয়ে দিছো এই বস্তুটার উপর, তার মানে কি এই বস্তুটার উপর পুরাটুকু কি মাইনাস চার্জের দ্বারা কি করছে, আবদ্ধকৃত আছে। এইটার চারপাশে যে অঞ্চল জুড়ে এই মাইনাস চার্জের বৈশিষ্ট্যটা থাকবে সেই অঞ্চলটাকে আমরা কিন্তু আহিত বস্তু বল, এটাকে আহিত বস্তু হলো মাইনাস চার্জ দ্বারা, এবং এর চারপাশে অঞ্চল জুড়ে যেই ক্ষেত্রটা থাকবে সেটাকে আমরা আহিতকরণ এরিয়া বা তড়িৎ ক্ষেত্র বলবো। দেখো একজন বলছে আবার বলেন। দেখো আমরা আহিত জিনিসটা কি, আহিত জিনিসটা কি, আহিত, হ্যাঁ দেখো আহিত মানেটা কি, ধরো আমি এখানে একটা কিউ মাইনাস কিউ চার্জ দিচ্ছি, এটা একটা বস্তু ছিল, মনে করো এটা একটা বস্তু। এই বস্তুর যে অঞ্চল জুড়ে এই মাইনাস চার্জটা বিদ্যমান থাকবে সেই অঞ্চলটুকু এটার আহিতকরণ বল। তাহলে দেখো আমি এই অঞ্চলটুকু এই বস্তুর জন্য মাইনাস চার্জ দ্বারা, এইটুকু মনে করো এটা হচ্ছে মাইনাস চার্জ দ্বারা অঞ্চলটুকু আছে, এইটুকু হচ্ছে কি আমার কি মাইনাস চার্জের আহিতকরণ এরিয়া। মনে করো এইটুকু হচ্ছে মাইনাস চার্জের আহিতা। এই অঞ্চল জুড়ে যদি আমি কোনো কিছু নিয়ে আসি এর মাঝখানে এই মাইনাস চার্জের এই এরিয়াটুকু, সে কি করতেছে এই বস্তু দ্বারা আবদ্ধীকৃত আছে, এটার একটা প্রভাব আছে, সেই প্রভাবটাকে আমরা কি বলবো, এটা আহিতকরণ বলবো বা আহিত। তাহলে দেখো এর ভিতরে যদি আমি একটা প্লাস চার্জ নিয়ে আসি এই এরিয়াটুকুর মাঝখানে, এই প্লাস চার্জ আনলে এটা কি করবে, আকর্ষণ করবে। তাহলে এই বস্তুটা আহিতকরণ করতে কি চার্জ দ্বারা, মাইনাস কিউ চার্জ দ্বারা তাকে কি করছে, আহিতকরণ করা হয়েছে। আশা করি এই জিনিসটা বুঝছো, আহিত জিনিসটাকে। এটুকু তোমার। এই বুঝছো সবাই? তাহলে দেখো আমার এখানে সংজ্ঞাটা কি বলছে, যে আমার এইটুকু বাদ, প্রত্যেক বস্তু অন্য বস্তুকে যে আকর্ষণ করে কম বেশি ক্ষমতা অর্জন করে, আকর্ষণ করা বা বিকর্ষণ করা কম বেশি যে ক্ষমতা অর্জন করে সেই ঘটনাটাকে আমাদের কি বলা হয়, তড়িৎ আহিতকরণ বলে। তাহলে এই বস্তুটা এই যে কিউ চার্জের চার্জটা এখানে যদি আমি আরেকটা প্লাস কিউ চার্জ আনি, সে কি করবে, বিকর্ষণ করবে বা আকর্ষণ করবে, এটাকে আমাদের কি বলা হয়েছে, আহিতকরণ বলা হইতেছে। এই ক্লাস করতেছে কে কে একটু কমেন্টে জানাও তো দেখি, তোমরা যারা ক্লাস করতেছো। তুমি যদি ক্লাস করে শেষ পর্যন্ত ক্লাসে থাকো তোমার আশা করি কোনো কিছু সমস্যা থাকবে না, এ টু জেড কমপ্লিট করা হবে। এন্ড হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা প্রাইভেট গ্রুপে ক্লাস নিব। ওকে চলো আমরা পরের ক্লাসটা দেখি, পরের টপিক। এখন আদান কোয়ান্টাম সংখ্যা, আদান কোয়ান্টাম সংখ্যা। এখানে আদান কোয়ান্টাম সংখ্যাটা কি এটা একটা বুঝছো, আমার আদান কোয়ান্টাম সংখ্যা এটা গুরুত্বপূর্ণ, বা আমরা এটাকে আরেকটা নাম বলতে পারি, এটা হচ্ছে একটা বস্তুর উপর মোট চার্জ। এটাকে আমি আরেকটা বলতে পারি, একটা বস্তুর উপর মোট চার্জ, একটি বস্তুর চার্জ। চার্জ এখন একটা বস্তুর চার্জ বলতে কি বোঝায়, মনে করো আদান কোয়ান্টাম সংখ্যাটা কি,
ওকে, হৃদয়, তারপর হচ্ছে সিদ্ধার্থ। দেখো, আদান কোয়ান্টাম সংখ্যাটা কি? মনে করো আমার কাছে এটা একটা বস্তু আছে, এটা একটা বস্তু, এখানে আমি কতটুকু চার্জ আছে আমরা এটা জানি না, কতটুকু চার্জ আছে এখানে, আমি মোট চার্জ কতটুকু সেটা আমরা জানি না। কত মোট চার্জ, মোট চার্জ কত এটা আমরা জানি না। এটা আমি কেমনে বের করতে পারবো? সেটা হচ্ছে আমার আদান কোয়ান্টাম সংখ্যা, আমি চার্জ বলতে। মনে করো এই যে পরমাণুটা, এই পরমাণুতে আমার কি দ্বারা আছে? ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, 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 ইলেকট্রন। এখন ধরো আমি এটা কয়টা ইলেকট্রন দ্বারা চার্জ করছি? কয়টা? 5টা ইলেকট্রন না? তাহলে এই যে আমরা একটা ইলেকট্রনের চার্জ কত জানি? একটা ইলেকট্রনের, একটা ইলেকট্রন চার্জ 1.6 ইন্টু কত, 10⁻⁻19 কুলম্ব না? তার মানে এই বস্তুটার উপর আমি কতটুকু কতটুকু চার্জ আছে আমি সেটা কি জানি? এখানে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন। তাহলে আমার চার্জ, মোট চার্জ কত হবে? এখানে হচ্ছে মোট চার্জ হচ্ছে, মোট চার্জ হচ্ছে তাহলে কিউ ইকুয়াল কত? এই যে ইলেকট্রন কয়টা আছে? 6টা, তাহলে 6 ইন্টু একটা ইলেকট্রনের চার্জের সমান। তাহলে এই বস্তুটার উপর টোটাল চার্জ হইতেছে তাহলে 6e, তাহলে আমার 6e হইতেছে। তার মানে এইটাকে আমার বলা হইতেছে কিউ বা আদান কোয়ান্টাম সংখ্যা। একটা বস্তুতে আমার টোটালি কতগুলা ইলেকট্রন থাকতে পারবে, একটা বস্তুতে টোটাল কতগুলা ইলেকট্রন থাকতে পারে সেইটাকে আমাদের কি বলা হইতেছে? আদান কোয়ান্টাম সংখ্যা। এই বুঝছো কি বলছি? বলো তো, আমরা আদান কোয়ান্টাম সংখ্যা কি বললাম? আদান কোয়ান্টাম, তাহলে একটা বস্তুতে সর্বনিম্ন যতগুলা ইলেকট্রন বা চার্জ থাকতে পারে একটা বস্তুতে, একটি বস্তুতে সর্বমোট যতগুলো ইলেকট্রন থাকতে পারে তাকে আদান কোয়ান্টাম সংখ্যা বলে। আদান কোয়ান্টাম সংখ্যা বলে, কোয়ান্টাম বলে, আদান কোয়ান্টাম। বুঝছো? তাহলে মানে ধরো আমার এই একটা বস্তু আছে, এটা আমার এই একটা বস্তু আছে, এই বস্তু, এটা হচ্ছে এই বস্তু। আমার এই বস্তুর মাঝখানে আমি কতগুলো চার্জ আছে আমি জানি? কয়টা আছে? 6টা চার্জ আছে। আমি এখানে 6টা চার্জে থাকবে তা তো না, মানে আরো থাকতে পারে। কয়টা থাকতে পারে? এন সংখ্যক থাকতে পারে। কতগুলা? এন সংখ্যক। তাহলে আমার এর ভিতরে কতগুলো চার্জ আছে? মনে করো আমি অনেকগুলো ইলেকট্রন দিয়ে দিলাম, এখানে আমি অনেকগুলো ইলেকট্রন দিয়ে দিছি, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, মানে অসংখ্য ইলেকট্রন। বুঝতে পারছো? এই বস্তুটার উপর অসংখ্য ইলেকট্রন আমি দিয়ে দিচ্ছি। যখন আমার এই বস্তুটার উপর অসংখ্য ইলেকট্রন আছে, তাহলে এটার ভিতর অসংখ্য চার্জ আছে। আমি যদি অসংখ্য না দিই, আমি কি করলাম? এন সংখ্যক ইলেকট্রন দিয়ে দিচ্ছি। তাহলে এই বস্তুটার উপর কতটুকু আছে? এন সংখ্যক ইলেকট্রনের চার্জ আছে। তাহলে টোটাল যতগুলো ইলেকট্রন চার্জ, সবগুলো ইলেকট্রনের চার্জকে আমরা কি বলেছি? সম্পূর্ণ সবগুলাকে একত্রিত বলা হয়েছে আদান কোয়ান্টাম। তাহলে আমি লিখতে পারি না আদান কোয়ান্টাম সংখ্যা? আমি এইটুকু লিখতে পারি বলতো, আদান কোয়ান্টাম যদি আমার বস্তুটার উপর আদান কোয়ান্টাম, আদান আদান কোয়ান্টাম, আদান কোয়ান্টাম কিউ ইকুয়াল টু এন ই। আমার কতগুলো ইলেকট্রন নিচ্ছে? এন সংখ্যক ইলেকট্রন নিচ্ছে। আমি যেহেতু এখানে আমি এন সংখ্যক ইলেকট্রন নেওয়া হয়েছে, এই বস্তুটার উপর এন সংখ্যক ইলেকট্রন আছে, আর কি হচ্ছে কত? ইলেকট্রনের চার্জ। তাহলে এন সংখ্যক ইলেকট্রনের চার্জ, এটাকে আমার কি বলেছে? আদান সংখ্যা বলা হয়েছে, বা হচ্ছে আদান কোয়ান্টাম সংখ্যা বলা হইতেছে। এটুকু মনে রাখবে, এটা এটা একটা সূত্র। এখন এখানে এন এর মানগুলা কেমন হয়? এখন এন এর মান, এখানে একটা প্রশ্ন হতে পারে যে এন এর মানটা ভগ্নাংশ হবে নাকি পূর্ণ সংখ্যা হবে? যেহেতু আমার আদান কোয়ান্টাম, যদি আমি এই পরমাণুতে আমি এন সংখ্যক ইলেকট্রন থাকে, এন সংখ্যক ইলেকট্রন থাকে, এন সংখ্যক ইলেকট্রন থাকে, আদান কোয়ান্টাম কিউ কতগুলা? কিউ হতে পারে কিউ ইকুয়াল টু এন ই, এটা না আদান কোয়ান্টাম? আমার এইটুকুর মান আদান কোয়ান্টাম কখন হবে, বা এটা কখন মানবে যে এটা আমরা আদান কোয়ান্টাম সংখ্যা? কখন মানবে? এটা মানবে যখন, যখন এন এর মানটা, যখন এন এর মান পূর্ণ সংখ্যা, এন এর মান
পূর্ণ সংখ্যা, n এর মান পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তখন সেইটা কি ওই বস্তুটা আদান কোয়ান্টাম থাকতে পারে, এটা আদান কোয়ান্টাম থাকতে পারে। মনে করো n এর মান পূর্ণ সংখ্যা কি প্লাসের হতে পারে মাইনাসের হতে পারে, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে n এর মানটা কি হওয়া লাগবে, পূর্ণ সংখ্যা লাগবে। n এর মান 1 2 3 4 5 6 7 8, এটা হইলে সেই বস্তুটা কি করতে পারবে, এতগুলো ইলেকট্রন চার্জ করতে পারবে, সেটাতে কি থাকবে, আদান কোয়ান্টাম থাকতে পারে। কিন্তু 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 তাহলে বুঝো, যদি n এর মান ভগ্নাংশ হয়ে যায়, ভগ্নাংশ হলে সেটা সম্ভব না, সেখানে কি আমার আদান কোয়ান্টাম থাকবে না, বুঝতে পারছো, আদান কোয়ান্টাম হবে। এখন ভগ্নাংশ কেমন, মনে করো এটা আমার কিউ ইকুয়াল টু কত 7.5 ইলেকট্রন, এরকম হবে 7.5 ইলেকট্রন। এখানে দেখো এটা কি n এর মান কি ভগ্নাংশ না, তাহলে তো কখনোই সম্ভব না, আদান কোয়ান্টাম কখনোই সম্ভব না। অথবা যদি এরকম হয় কিউ ইকুয়াল টু 1.5 ইলেকট্রন, এটা কি হবে, এটা এটার ক্ষেত্রেও সম্ভব না, এই দুইটার ক্ষেত্রে না। এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, যে আমি যদি বলি এখানে কিউ ইকুয়াল টু 5e, তাই এটা কি সম্ভব, কিউ ইকুয়াল টু 5e, অথবা কিউ ইকুয়াল টু মাইনাসের 5e, এই দুইটা কি সম্ভব, তখন তোমার উত্তর কি হবে, একটা কিউ ইকুয়াল টু 5e, এটা হচ্ছে কিউ ইকুয়াল টু মাইনাসের 5, এই দুইটা কি সম্ভব, হ্যাঁ সম্ভব, এটা সম্ভব। কেন সম্ভব, দেখো n এর মানটা, এখান থেকে n এর মানটা কি আছে, পূর্ণ সংখ্যা না, n এর মানটা কি পূর্ণ সংখ্যা না, তাহলে এইটা আমার কি সম্ভব, মনে থাকবে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো, খাতায় লেখা হইলে বলো, তাহলে আমি আবার আবার স্লাইডটা দিয়ে দিব। আর যারা হচ্ছে ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও, মাত্র 300 টাকা, হ্যাঁ 26 বা 27 তুমি যেই ব্যাচের হও, 300 টাকায় তোমার ফিজিক্স এবং ম্যাথ দুইটাই তুমি ফুললি কমপ্লিট করতে পারো, একদম বেসিক থেকে পুরা লেভেলে, তোমার একদম একই ক্লাসে তোমার হচ্ছে কি এইচএসসি অ্যাডমিশন সবই কমপ্লিট হয়ে যাবে, এবং তোমার এত বেশি সময় দেওয়া লাগবে না। হয়েছে সবার? ওকে, চলো আমরা এটা প্রশ্ন সমাধান করি। এটা আমার সিলেট বোর্ড আসছে, বুঝছো, একটা সিলেট বোর্ড আসছে। এখানে আমার বলছে কি, বলছে যে আদান কোয়ান্টাম অনুসারে, বলছে কি, যে বলছে আদান কোয়ান্টাম অনুসারে একটি চার্জিত বস্তুতে, একটা চার্জিত বস্তুতে চার্জের পরিমাণ নিচের কোনটি হতে পারবে না। এখন আমি এটা কেমনে বের করব, বলছে কোনটা হবে না, এটা সিলেট বোর্ডে আসছে, আমি কেমনে আনসার করব, তাই না, এইখান থেকে আমার বের করতে হবে। একটু আগে দেখো তো, আমার একটা বস্তুতে চার্জ দিতে থাকতে পারবে কেমনে, কিউ ইকুয়াল টু এন ই, এটা, তাহলে এইগুলো সবগুলো আছে ওই বস্তুতে চার্জ, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, জানি না কোনটা থাকে। আমার অপশনে হচ্ছে এখান থেকে এন এর মানটা বের করা, কিউ বাই কত এ। এখন দেখতে হবে এখান থেকে এন এর মানটা কোনটা পজিটিভ আসে, এন এর মান কোনটা পজিটিভ আসে, তাহলে সেটাই হবে আমার কি, সরি, এন এর মান কোনটা ভগ্নাংশে চলে আসবে, সেটা আমার কি আনসার হবে, বুঝতে পারছো। তাহলে দেখো আমি যদি একটু চিন্তা করি, আমি প্রথম অপশনটাই টেস্ট করব, আমি এ নাম্বার অপশনটা যদি টেস্ট করি তাহলে কি আসবে, দেখো এন ইকুয়াল টু কি পাইছো, এর মান কিউ এর মান কত
মাইনাসের 1.6 ইন্টু 10⁻⁻19। নিচে কত? আমরা ইলেকট্রন চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19। এটা একটা কাটাকাটি করো, n এর মান কত? 1। এটা কি ভগ্নাংশ না? এটা কি ভগ্নাংশ না? এটা ভগ্নাংশ, বলো তো? এটা কি ভগ্নাংশ? এটা সম্ভব, কারণ এটা কি আসছে? পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এটা যদি সম্ভব হয়, তাহলে চলো আমরা দেখি এটা সম্ভব কিনা। 2 নাম্বারটা দেখি, বি নাম্বার অপশনটা দেখি। n ইকুয়াল টু কিউ এর মান কত? 2 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 1.6 ইন্টু কত? 10⁻⁻19। এই 19 ভাগ, তুমি 2 কে যদি 1.6 দ্বারা ভাগ করো, এটা কি তুমি পূর্ণ সংখ্যা পাবা? বলো তো? তুমি যদি এটাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত পাইতেছ? 2 ডিভাইডেড বাই 1.6। তাহলে দেখো এর মানটা পাইতেছ 1 পয়েন্ট বা সামথিং আসতেছে। এটা কি আসবে? ভগ্নাংশ আসবে। তাহলে এটা কি হইতেছে? ভগ্নাংশ। এটা ভাগ করা যায় না। নাম যে 3 নাম্বারটা দেখি আমরা। আসো এই 3 নাম্বার অপশনটা মান, এখানে 3 নাম্বার অপশনে কি 3.2 ইন্টু কত? 10⁻⁻19। নিচে কত? 1.6 ইন্টু কত? 10⁻⁻19। এটা কাটো, এটা কাটলে কত পাবা? 2 পাবা। তাহলে এটাও যায়, এটাও যায়, শুধু এইটাই যায় না। তার মানে কি অপশন করবে, তাহলে সঠিক কোনটা হবে? বি নাম্বারটা। আনসার কি হবে? আনসার হচ্ছে বি। এটা আমার সম্ভব না। কারণ কি এন এর মানটা কি এসে গেছে? ভগ্নাংশ আসছে। এন এর মান কি হবে? ভগ্নাংশ। যেহেতু এন এর মান ভগ্নাংশ, আমি একটু আগে কি বললাম? আদান কোয়ান্টাম হতে গেলে, একটা বস্তুতে চার্জ থাকতে গেলে সম্ভব হবে কখন? যখন কি হবে? এন এর মানটা কি হবে? পূর্ণ সংখ্যা হবে। যখন ভগ্নাংশ হয়ে যাবে, এন এর মানটা ভগ্নাংশ হয়ে যাবে, তখন সেখানে সেটা থাকতে পারবে না। আশা করি বুঝছো। এই কারো কোনো প্রশ্ন আছে এই প্রশ্নে? এটাতে কারো কোনো প্রশ্ন আছে? একটু জানাও, দ্রুত জানাও। এই যারা কোর্সে ভর্তি আছো, তোমরা কি ক্লাসে আসো? রাহুল রয়, তুমি কি কোর্সে ক্লাসে আসো? কমেন্টে জানাও তো দেখি। তারপর হচ্ছে সিদ্ধাতুল কি জানি, তারপর হচ্ছে হৃদয়। তোমরা যদি ক্লাসে রেসপন্স না করো তাহলে কেমনে হবে? দেখো আমার কোর্সে এমনিতেই মানুষ বেশি না, মাত্র কত 6-7 জন ভর্তি হও। এইটুকু যদি তোমরা রেসপন্স না করো তাহলে কেমনে হবে? আমি এতটুকু বলতে পারি, আমি হয়তো টপার লেভেলের টিচার না, তবে আমি যতটুকু পড়াবো সেটা তোমার এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় লাগবে, এটুকু আমি বলতে পারি। এবং তোমার পড়া ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। চলো পরেরটা দেখে। এই প্রশ্নটা, এটা আমার কুমিল্লা বোর্ডে আসছে 23 সালে। একটু কমেন্টে জানাবা, বলো তো? হ্যাঁ, চার্জের কোয়ান্টাম মানে হচ্ছে ওই বস্তুটাতে কতগুলো ইলেকট্রন চার্জ থাকতে পারবে, মানে টোটাল চার্জটা কত। এই বস্তুটা মনে করো, এই বস্তুতে আমার কতগুলো ইলেকট্রন থাকতে পারতেছে, এখানে কতগুলো ইলেকট্রন থাকতে পারতেছে, কতগুলো ইলেকট্রন। এই ইলেকট্রন গুলা, কতগুলো ইলেকট্রন, এই টোটাল চার্জ। তাই এটা তো আমার এই বস্তুটা টোটাল চার্জ থাকবে। এই চার্জটাকে বলা হয় কি? চার্জটাকে বলা হয় কোয়ান্টাম চার্জ। বুঝতে পারছো? এটার আনসারটা কি বলো তো? এখানে আমার প্রশ্ন বলছে কুমিল্লা বোর্ডে আসছে, তাই না? কি বলছে? একটা বস্তুর মোট চার্জ কত হতে পারে, একটা বস্তুতে মোট চার্জ কত হতে পারে। যারা আছো তোমার বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং যা পড়াবো পরীক্ষার হলে তাই আসবে, এবং বুট প্রশ্ন সমাধান করে দাও। তাহলে দেখো এখানে আমার দেখতে হবে এন এর মানটা, যেটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এইটুকু সবগুলো হচ্ছে কি চার্জের মান। এটা কার মান? কিউ এর মান। এটাও কার মান? কিউ এর মান। এটাও কার মান? কিউ এর মান। এটাও কি কিউ এর মান, তাই না? তাহলে এখন আমার একটু দেখো তো, কোনটাকে তুমি যদি এন ইকুয়াল টু কি পড়ছো, কিউ বাই ইলেকট্রনের চার্জ, এইখান থেকে এই দুইটাকে ভাগ করার পর যেটার মান এন এর মানটা পূর্ণ সংখ্যা আসবে সেটা হবে আনসার।
তোমার এইগুলা বাদ, এটা বাদ দিয়ে দাও, এগুলো বাদ দিয়ে দাও। কারণ কি, নিচেও কত আসবে, 1.9 নিয়ে আসবে, এটা কাটা যাবে। তাহলে ভাগ যাবে কত, 3 বাই কত, 1.6। এটা তো তুমি কখনোই পূর্ণ সংখ্যা পাবা না, নট ইকুয়াল টু পূর্ণ। তারপর 4 ভাগ কত, 1.6, এটাও পূর্ণ সংখ্যা না। তারপর দেখো 5.7, 5.76, এটাও তো কখনোই পূর্ণ সংখ্যা হবে না, এটাও না, তাই না? তারপর দেখো 6.4 ভাগ কত, 16। যদি আমি দুইটা দশমিককে তুইলা দিই, তাহলে 64 ভাগ কত, 16, তাহলে 4 কত, 64। এটা পূর্ণ সংখ্যা। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এই যে ডি নাম্বারটা। আমরা পাই গেলাম কি, আনসার হচ্ছে ডি। বুঝছস সবাই? ওকে, কুমিল্লা বোর্ডের কেউ কেউ আছো তোমরা? দেখো পরেরটা আসছে, এটা আমার আসছে কোথায় দেখো, এই প্রশ্নটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। এখানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। তাহলে এটার আনসার কি হবে? বলছে আদান কোয়ান্টাম অনুসারে বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব, কোনটা থাকা সম্ভব? এটা ইলেকট্রনের চার্জ বলে দিছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কত, -19 কুলম্ব। আমার বের করতে হবে কোনটা থাকা সম্ভব। থাকা সম্ভব কখন আমি বলছি, আমরা কোয়ান্টাম সংখ্যা, এটা এগুলো কি, এই চার্জগুলো থাকা সম্ভব হবে কখন, ইকুয়াল টু এন, ইলেকট্রন চার্জের সমান। কখন, যখন এন এর মানটা Q/E, এটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা। তাহলে এখন একটু দেখো তো, এই প্রশ্নের মাঝখানে কোনটা পূর্ণ সংখ্যা হবে মনে মনে হয় তোমার, বলো তো? ক্লাসে শেষ পর্যন্ত থাকো, দেখবা হচ্ছে তুমি নিজে বসে বসে পরবর্তীতে এগুলো সলভ করতে পারবে, একা একাই সবগুলো কভার হয়ে যাবে। দেখবা বাসায় বসবা, ইজি লাগবে, এবং বইয়ে দেখবা। আর এইটার হচ্ছে কয়টা, 5টা লেকচার নিয়ে, 5টা বা 6টা লেকচার নিয়ে শেষ করবো ইনশাল্লাহ। দেখো এইটুকু আসো, আমার একটু দেখো তো, যেগুলো 19 আছে এগুলা বাদ, এগুলা বাদ। আমার -19 ভাগ করে দিলে এমনিতেই চলে যাবে। তাহলে আমি দেখতে হবে এন এর মানটা, এখানে 3.2 ভাগ কত, 1.6, তাহলে কত আসবে, এটা হচ্ছে 2। এটা প্রথমটাই অ্যান্সার, এটা সঠিক। কারণ কি, দেখো এটা ভাগ করলে কত আসবে, পূর্ণ সংখ্যা আসছে। কিন্তু আমি যদি 4 এটাকে আমি ভাগ করি, 4.6 ডিভাইডেড বাই 1.6, এটা ভাগ করলে কখনোই হবে না। দেখো উপরে নিচের কি দশমিকটা বাদ দিয়ে দাও, 46/16। আমরা জানি কি 300 কত, 48, যদি এখানে 48/, এটাকে 16 থাকতো তাহলে ঠিক হতো। তাহলে এটা তো কখনোই সম্ভব না, তাহলে বি নাম্বারটাও না। তারপরটা দেখো, আমার 6.2 কত আছে, 6.2 ভাগ কত, 1.6, উপরে নিচে দশমিক বাদ দিয়ে দাও, 62 ভাগ কত, 16, 4 কত, 64। তাহলে এটাও তো কখনোই পূর্ণ সংখ্যা হইতেছে না, তাহলে এটাও না। বুঝছো? তাহলে এটাও অপশনে নাই, এটাও বাদ। 9.4, 6 কত পড়ছো আমরা, 9.4 বা ভাগ কত, 1.6। যদি আমি ভাগ করি এটা কখনোই দশমিকে আসবে না, তাহলে 94 ভাগ কত, 16। আমরা কি জানি 6 96, যদি উপরে 16 থাকতো, সরি উপরে 96 থাকতো, 96, আর নিচে 16 থাকতো, তাহলে 6 হয়ে যেত, তাহলে হইতো। তাহলে এটা হবে না। তাহলে আনসার কোনটা, আনসার হচ্ছে এই নাম্বারটা। দেখো আদান কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে যেই 4টা এমসিকিউ আসছে সবটুকু আমি কি করে দিছি, তোমাকে ক্লিয়ার করে দিছি। জাস্ট এইটুকু, তুমি প্রশ্নগুলো লেখা, উত্তরগুলো লেখা দিও, তাইলেই হবে। বুঝছো? অনেকে আছো কি, তোমরা বাবা হচ্ছে ক্লাসের জাস্ট থিওরিটুকু পড়ো, আমি যতটুকু সাইটে যেগুলো আছে এগুলো একটু লেখার চেষ্টা করবা। জাস্ট এই প্রশ্নটা লেখবা, আবার অপশন লেখা দরকার নেই, প্রশ্ন লেখার পরে জাস্ট উত্তর করবা। ওকে, আশা করি ক্লিয়ার সবার। কারো কোনো আদান কোয়ান্টাম সংখ্যা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আবার একটু চেষ্টা করব তোমাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য।
আরো কোনো প্রশ্ন আছে বলো, তাহলে কি আমরা পরবর্তী টপিকে যাইতে পারি? দ্রুত জানাও, আমরা পরবর্তী টপিকে যাইতে পারি কিনা। কি বলে, সাউন্ড নেই। এই যাইতে পারি কিনা? নিকু নিকু স্যার হৃদয় হচ্ছে আজকে, হ্যাঁ আজকে শুধু ফিজিক্স পড়াবো, আর হচ্ছে নেক্সট দিন ম্যাথ পড়াবো, তারপর দিন আবার ফিজিক্স, তারপর দিন ম্যাথ, তারপর দিন ফিজিক্স, তারপর ম্যাথ। আর হচ্ছে প্রতিদিন যদি পড়াই। দেখো আমরা আসা পরবর্তী টপিক যাই। এখন আসো আমাদের তড়িৎ জিনিসটা কি, এটা একটু লেখা নেই। আমাদের তড়িৎটা কি সংজ্ঞা আসবে। ওকে, দেখো কি বলছে তড়িৎ কি। হ্যাঁ হয়েছে তোমাদের? ওকে, দেখো আমার পরের টপিকটা কি। আমাদের স্থির তড়িৎ আর এটা হচ্ছে চলতড়িৎ। এখন এই স্থির তড়িৎ এবং চলতড়িৎ, তড়িৎ মানে হচ্ছে কি আদানের প্রবাহ একক সময়ে, এটা হচ্ছে কি একটা কোনো পরিবাহীর ভিতর দিয়ে। দেখো আমাদের স্থির তড়িৎ কাকে বলে? স্থির আদানের প্রভাবে ক্রিয়াশীল যে তড়িৎটা থাকে সেটাকে আমাদের কি বলা হয়? স্থির তড়িৎ বলে। আবার চলতড়িৎটা কি? গতিশীল আদানের প্রভাবে যে ক্রিয়া করে তাকে চলতড়িৎ বলে। আমরা হচ্ছে আজকে আলোচনা করব স্থির তড়িৎ নিয়ে, পরবর্তী আলোচনা করব আমরা চলতড়িৎ নিয়ে। বুঝতে পারছো? একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে কি আমার চলতড়িৎ। ওকে, আসো আমাদের পরের জিনিসটা কি। পরে আসা আমাদের বিন্দু আদান। আমাদের পরের টপিক হচ্ছে কি বিন্দু আদান। বিন্দু আদান, কে কে আসো বলো, একে অফ করে দিই। দেখো আমার বিন্দু আদানটা কি, সংজ্ঞা কি বলছে যে বিন্দু আদান বা ক্ষুদ্র যেটা একটা আহিত বস্তু যখন খুবই ছোট হবে, আহিত বস্তু যখন খুবই ছোট অর্থাৎ খুব ছোট বিন্দুর মতো, এটা দেখতে একদম বিন্দুর মতো, সেই বস্তুটা, সেই বস্তুর আদানকে আমরা কি বলবো? বিন্দু আদান বলবো। মনে করো এখানে একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তু একদম খুব ছোট, এই ছোট বস্তুটা কি আছে? আহিতকরণ আছে। খুব ছোট বস্তু, সে আছে কি আহিত আছে, এটা কি আছে? আহিতকরণ আছে, তাই না? আহিত। এখন এই যে আহিত বস্তুটা বা এই চার্জটাকে আমার কি বলবো? এই চার্জ হচ্ছে আমার বিন্দু চার্জ।
বিন্দু চার্জ। বুঝতে পারছো? বিন্দু চার্জ বলে। ওকে, বিন্দু চার্জ বলে। ওকে, এইখানে রেখো যে আমার কি, যে একটা আহিত বস্তু যখন খুবই ছোট, অর্থাৎ বস্তুটি যদি খুব ছোট বা বিন্দুর ন্যায় হয়, যদি এটা কি খুবই ছোট এবং কি বিন্দুর ন্যায় হয়, তো সেই বস্তুটাকে আমরা কি বলবো? আদানকে বলবো বিন্দু আদান বলবো। ওকে, চলো আমার এইটুকু জানলে হবে। ওর টপিক দেখো, এখন দুইটা আদান একসাথে রাখলে কি করবে? বুঝতে পারছো? আমরা যখন দুইটা আদান একসাথে রাখবো, ওকে, আমরা যখন দুইটা আদান একসাথে রাখবো, মনে করো এই পাশে কি বলছে, রেখে রাখো, দুইটা আদান চার্জ যদি একসাথে রাখা হয় তখন কি করবে? এই যে একটা চার্জ আর এইখানে আরেকটা চার্জ, দুইটা চার্জ আছে না? যখন সমধর্মী চার্জ থাকবে, মনে করো এটা হচ্ছে কি আমার প্লাসের চার্জ, এটা এই পাশে আরেকটা কি প্লাসের চার্জ। দেখো এখানেও প্লাস কিউ চার্জ, এখানে ধর কিউ ওয়ান, এখানে প্লাস কিউ ওয়ান চার্জ। এখন যখন দুইটা চার্জ থাকবে, এরা কি দুইটা চার্জের ধর্মটা কি একই না? পজিটিভ চার্জ না? তারা কি করবে? নিজেদেরকে আকর্ষণ করবে, একটা আরেকটা কি করবে? পরস্পর দিক বিকর্ষণ করবে। এই বেটা কি বল, তুই এদিকে যা, এই বেটা বলবে কি তুই এদিকে যা, দুইটা চার্জ দুদিকে, এই চার্জটা এদিকে যাওয়া শুরু করবে, এই চার্জ এদিকে যাওয়া শুরু করবে। এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ আছে সেখানে কি হবে? এটা হচ্ছে বিকর্ষণ। এখন উদাহরণ হিসেবে যদি তুমি বলো, সমধর্মী চার্জের ক্ষেত্রে, সমধর্মী চার্জের ক্ষেত্রে কি হইতেছে? পরস্পরকে বিকর্ষণ করতেছে। আবার আবার তুমি যদি চিন্তা করো, মনে করো এটা একটা, এটা একটা হচ্ছে কি পজিটিভ চার্জ, পজিটিভ কিউ, আর এইখানে আরেকটা চার্জ, এটা হচ্ছে কি আমাদের কি নেগেটিভ কিউ, ঠিক আছে, নেগেটিভ কিউ। এই দুইটা চার্জ পরস্পর কি করবে? একটা আকর্ষণ, একটা হচ্ছে কি বিকর্ষণ করবে। এরা কি আছে? একটা নেগেটিভ ধর্ম আর একটা পজিটিভ ধর্ম, তাহলে দুইটা পরস্পর কি করবে? আকর্ষণ করবে, আকর্ষণ করবে। তো যদি এক্সাম্পল হিসেবে আরেকটা যদি আমি নিই, এখানে হচ্ছে আমার কি একটা নেগেটিভ ইলেকট্রন, এখানে আরেকটা কি নেগেটিভ, এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ চার্জ, এখানে হচ্ছে আমার কি নেগেটিভ কিউ, এখানে আরেকটা হচ্ছে পজিটিভ, সরি নেগেটিভ কিউ। তাহলে এখন এটা নেগেটিভ কিউ ওয়ান, নেগেটিভ কিউ টু, এই দুইটাকে একটা চার্জ, দুইটা চার্জ আছে না? এই কিউ ওয়ান আর কিউ টু পরস্পর কি করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ? পরস্পরকে বিকর্ষণ করবে, তাই না? কারণ কি দুইটাই সমধর্মী, এদিকে যাবে, এটা এদিকে যাবে, বা পরস্পর এই এটাকে এদিকে ধাক্কা দিবে, এটাকে এদিকে ধাক্কা দেবে, পরস্পর কি করতেছে? বিকর্ষণ। তার মানে কি, যখন দুইটা চার্জ একসাথে রাখবা, সমধর্মী চার্জ কি করবে? পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আর বিপরীতধর্মী চার্জ পরস্পর কি করবে? আকর্ষণ করবে। দেখো বিপরীতধর্মী চার্জ পরস্পর কি করবে? আকর্ষণ করবে। এখানে দেখো প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ আকর্ষণ করতেছে। বুঝছো সবাই? এগুলা কিন্তু আমার সিকিউ প্লাস হচ্ছে ম্যাথ করার সময় লাগবে। লেখা হয়েছে?
দেখো কি বলছে, দুটি একই ধর্ম চার্জ একসাথে থাকলে, দুইটা একই ধর্মী চার্জ একসাথে থাকলে কি করবে? একসাথে থাকলে এই যে এটা করবে, এই আর এই যে দেখো, এই দুইটা মেয়ে, এই দুইটা মেয়ে, এই একটা মেয়ে, এই যে আরেকটা মেয়ে, পরস্পর কি করছে? মারামারি করতেছে, এদিকে নিতেছে এদিকে নিতেছে। এখানে একটা ব্যক্তি ছিল বা একটা ছেলে ছিল, একজন আরেকজন কি করতেছে? টানাটানি করতেছে। অথবা এই যে দুইটা এদের বয়ফ্রেন্ড নিয়ে মারামারি করতেছে, বুঝছো? বুঝছো? যখন এদের মাঝখানে তারা কি পরস্পর কি বিপরীত ধর্মী না? যখন দুইটা চার্জ কি বিপরীত ধর্মী হয়, তখন একটা আরেকটা কি করবে? বিকর্ষণ করবে। এটুকু মনে রাখবা, এটা একটা প্লাসের কিউ চার্জ, এটা হচ্ছে মাইনাসের কিউ ওয়ান। হ্যাঁ, একই ধর্ম হলে বিকর্ষণ করে, বুঝতে পারছো? চলো আমরা পরের জিনিসটা, পরের টপিক দেখো। এখন দুইটা চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই যে দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করা হয়, কিভাবে নির্ণয় করবে? মনে করো দুইটা চার্জ, একটা এই আরেকটা চার্জ, পরস্পর দুইটা চার্জ, এদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল। দেখো আমার এইখানে যে চার্জটা আছে, মনে করো এখানে যে চার্জটা আছে, মনে করো এটা প্লাস কিউ ওয়ান চার্জ, এখানে আরেকটা চার্জ প্লাসের কিউ টু চার্জ, এই আরেক কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে না? এই চার্জ একে বিকর্ষণ করবে, এই চার্জ একে বিকর্ষণ করবে, এটা এদিকে যাবে। এই যে বিকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ, তার জন্য একটা বল থাকবে, এফটা থাকবে। এফটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এফ এর মানটা কার উপর ডিপেন্ড করে? এফ এর মান, সেটা আমার লাগবে। আমি এফ এর মানটা জানবো, তাইলেই বুঝতে পারবো। তাহলে দেখো আমার এই এফ এর মান নির্ভর করে, এক নম্বরটা হচ্ছে প্রথমটা আধান দুটির পরিমাপের উপর। এখন এখানে ধরো আমার 5 কুলম্ব চার্জ আছে, এটাতে ধরো আমার 10 কুলম্ব চার্জ আছে, এই দুটো চার্জের উপর কি করবো? আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। তারপরটা, তারপর 2 নম্বর অপশন হচ্ছে আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। এই দুইটা চার্জ কতটুকু দূরত্ব আছে, ধরো এটা দুইটা ডি দূরত্ব থাকে, এই দুইটার মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করতেছে। এখন এটুকু গেল 2 নম্বরটা। 3 নম্বর অপশন হচ্ছে আধান দুটি যে কোনো মাধ্যমে অবস্থিত, যে মাধ্যমে অবস্থিত তার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এখন এই দুইটা চার্জ কোথায় কোথায় থাকতে পারে? ধরো এখানে হচ্ছে কি কিউ ওয়ান চার্জ, এটা হচ্ছে আমার কথা কিউ টু চার্জ, এটা হচ্ছে মাঝখানে বরাবর পানি আছে, পানি বা কাঁচ যেটাই থাক, এই মাধ্যমটা কোথায় আছে? তার উপর। অজয়দীপ বড়ুয়া, বাই ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, অজয়দেব বড়ুয়া। হ্যাঁ, ওকে। দেখো এটা হচ্ছে দুইটা চার্জ, তাহলে এই দুইটা চার্জ এই দুইটার মাধ্যমের উপর নির্ভর করে, এইটুকু আমার মনে রাখবা। তাহলে আমার এই তিনটা জিনিসই অবশ্যই অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো। ওকে, তাহলে আমার গেল।
তাহলে আমার দুইটা চার্জ কি কি বিষয়ের উপর নির্ভর করে? যখন আকর্ষণ বা বিকর্ষণ বল করে, দুইটা চার্জের আদানের পরিমাপের উপর, দুইটা বিন্দু চার্জ, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের উপর, এবং আদানটা কোথায় আছে, দুইটা চার্জ কোথায় আছে সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। হ্যাঁ, কুলম্বের সূত্র এই তিনটা সূত্র মেনে চলবে। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র শুধুমাত্র খাটবে বিন্দু চার্জের জন্য, এটা একটু মনে রাখবা। নিখোঁজ নিখোঁজ হৃদয়। হ্যাঁ, ওকে, এনামুল হক। তাহলে চলো আমরা পরেরটা দেখি। এখন আমার কুলম্বের সূত্রটা দেখি। কুলম্বের সূত্র এটা তোমরা অনেকেই পড়ছো, 9 10 পড়ছো, ছোটকালে পড়ছো, বড় কালে পড়ছো, এখন আবার পড়বে। ওকে, দেখো কুলম্বের সূত্র। এখান থেকে আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র পাইলে তুমি পাবা তড়িৎ প্রাবল্য পাবা, তড়িৎ বিভব পাবা, তড়িৎ বলরেখা পাবা, সবগুলাই পাবে। এই চ্যাপ্টারের মূল থিওরিটাই আলোচনা করা হয়েছে কুলম্বের সূত্রের উপর ভিত্তি করে। এবং এখান থেকে তোমার প্রচুর পরিমাণে এমসিকিউ হয়। এমসিকিউ এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্য, এইচএসসি প্লাস হচ্ছে অ্যাডমিশন, দুইটার জন্য এখান থেকে তোমার কি হবে? এমসিকিউ হবে। আসো আমরা কুলম্বের সূত্রটা একটু পড়ি। কুলম্বের সূত্রের জন্য আমার যে জিনিসগুলো আছে কি কি আছে? কুলম্বের সূত্র একমাত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। কি চার্জ? বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, জন্য প্রযোজ্য। ওকে, এটা মনে রাখবা। কুলম্বের সূত্র কি? একমাত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। তাহলে এখন আসো, যেহেতু আমরা কুলম্বের সূত্রটা পাইছি, প্রথম কেস নাম্বার 1 কি বলছে আমি সংজ্ঞাটা একটু পড়ি। মনে করো একটা নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আদান, কি বলছে? দুটি বিন্দু আদান, আদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে আমি চলো এটা একটু দেখাই ফেলি। মনে করো এটা হচ্ছে একটা Q1, এটা হচ্ছে আরেকটা Q2, এটা হচ্ছে আমার Q1, এটা হচ্ছে আমার Q2। এই চার্জগুলোর ধর্ম কেমন আমরা জানি না, সেখানে আকর্ষণও করতে পারে অথবা বিকর্ষণও করতে পারে। এখানে একটা মাধ্যম আছে, মনে করো এই মাধ্যমটা হচ্ছে, ধরো আমার একটা মাধ্যম আছে শূন্য মাধ্যম, এটাকে আমি ধরলাম শূন্য মাধ্যম। এই যে দুইটা চার্জ আছে, এই চার্জের দুইটা ধর্ম কেমন আমি জানি, এই দুইটা কি করবে? একটা আরেকটাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এই আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এখানে তো আমি এফ দ্বারা কি করবে, হয় আকর্ষণ করবে, না হয় কি করবে একটা নিজের থেকে ধাক্কা দিয়ে সরাই দিবে, বিকর্ষণ করবে। এইকে যদি পজিটিভ চার্জ হয়, এটা যদি পজিটিভ চার্জ হয়, এটা যদি নেগেটিভ চার্জ হয় তাহলে আকর্ষণ করবে, আর যদি এটাও পজিটিভ হয় তাহলে একে বিকর্ষণ করবে, অথবা দুইটাই নেগেটিভ চার্জ, তখন এর ক্ষেত্রে সেম জিনিসটাই হবে। বুঝছো? তাহলে এখন দেখো সংজ্ঞা কি বলছে, যে এদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। আমি প্রথম কেস অনুসারে এ প্রফেশনাল কত? Q1 ইন্টু কত? Q2। এটা গেল প্রথম কেসের জন্য। সে কি বলছে? কুলম্ব বলছে যে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের জন্য আদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। আমি লিখছি সমানুপাতিক। তারপরে কাছে কি বলছে? ধরো আমি এটা 1 নম্বর সমীকরণ লিখলাম। তারপরে বলছে যে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। এই যে দুইটা চার্জ আছে, একটা নির্দিষ্ট দূরত্বে আছে, সেই দূরত্বটা কত? ধরে নাও আমার কি পরিমাণ, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কি? এফ প্রফেশনাল কত? 1 বাই কত? ডি স্কয়ার। এটা হচ্ছে আমার কি 2 নাম্বার কেস। বুঝছো? এটা হচ্ছে আমার 2 নাম্বার কেস। তাহলে এখন দেখো আমি যেহেতু এইটুকু পেয়ে গেলাম, আমি দুইটাকে যদি একসাথে লিখি এবং এই যে দুইটার সংযোগ সরলরেখা বরাবর কি করবে, এরা দুইটা চার্জ যেই দিকে আছে, এই বল, এই যে বলটা এদের একদম সংযোগ সরলরেখা বরাবর কি করবে, একদম বেঁকে টেকে যাবে, বসে একদম সোজাসুজি সরলরেখা বরাবর কি করবে, এটা কুলম্বে বলেই দিছে। বুঝতে পারছো? এইটুকু। তাহলে এখন এই দুইটাকে যদি আমি একসাথে লিখি, তো সেই ক্ষেত্রে আমি কি পাবো, যে এফ প্রপোর্শনাল Q1 Q2 ডিভাইডেড বাই কত? ডি স্কয়ার। বুঝছো? Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন এখান থেকে এফ এর সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করা হয়। সেই ধ্রুবকটার নাম কি আমরা জানি, এফ ইকুয়াল টু কত? সি ইন্টু Q1 Q2
ডিভাইডেড বাই কত ডি স্কয়ার, Q1 Q2 ডিভাইডেড বাই কত ডি স্কয়ার। এখন এখন আসো এই জায়গায় এটাকে আমাদের কি বলা হইতেছে, দেখো এই যে সিকে আমার বলা হয় কি কুলম্ব ধ্রুবক, এটাকে আমার বলা হয় কুলম্ব ধ্রুবক। এখন এই কুলম্ব ধ্রুবক এটা আমরা বলা হয় কুলম্ব ধ্রুবক। মনে করো এই যে কুলম্ব ধ্রুবক এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এই যে কুলম্ব ধ্রুবক সি ইকুয়াল টু এটা লেখা যায় সি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, সি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। এখানে আসো এপসাইলন নট কে বলা হয়, দেখো এখানে আমার আরেকটা জিনিস আছে এপসাইলন নট, এটাকে আমার বলা হয় কি শূন্য মাধ্যমের বেতন যোগ্যতা, শূন্য মাধ্যমের বেতন যোগ্য, এটা আমার বলা হয় এপসাইলন নট। এই যে সি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট এর মান এটা আমরা জানি এটা কত 8.85 ইনটু 10 টু দি পাওয়ার -12। এককটা আমি লিখলাম, এককটা আমি পরে লিখব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই দুইটা গেল, সি এর মান গেল সি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, এপসাইলন নট কি শূন্য মাধ্যমে বেতন যোগ্যতা। তাহলে এই সূত্রকে আমি এটা লিখতে পারি না, এই সূত্রকে বলো তো, এই সূত্রকে এটা লেখা যায়, দেখো F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কত Q1 Q2 ডিভাইডেড বাই কত মধ্যবর্তী দূরত্ব নিছি সেটা হচ্ছে স্কয়ার, বা তুমি আর স্কয়ার নিতে পারো, তুমি যেটাই নাও আর স্কয়ার নিতে পারো, ডিও নিতে পারো, তোমার ইচ্ছা। তুমি আর নিলেও নিতে পারো, রেডিয়াস দূরত্ব যেখানে ইচ্ছা তুমি যেটাই ব্যবহার করো, কোনো সমস্যা নেই। মধ্যবর্তী দূরত্ব আর হবে না, আরও নেওয়া যায়, ডিও নেওয়া যায়, তুমি যেটা দৈর্ঘ্য ক্যালকুলেশন করো সেম জিনিস। আশা করি বুঝছো। এটা আমার আকর্ষণ বা বিকর্ষণ বলের মানের দিকটা নির্ভর করবে কার উপর, ওই দুইটা চার্জের উপর। যদি আমি একটু চিন্তা করি এটুকু গেল, এখন এখান থেকে আমার এপসাইলন নট এর মান আমি এই ধ্রুবকের এককটা বের করতে হবে। আমরা যে 1/4 পাই, দেখো F ইকুয়াল টু কত পাইছি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই কত স্কয়ার। এটাকে আমি গুলম্ব ধ্রুবক সি বলতে পারি, F ইকুয়াল টু সি ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই কত স্কয়ার। এই কুলম্ব ধ্রুবকের এককটা বের করো, তাহলে সি ইকুয়াল টু F ডি স্কয়ার ডিভাইডেড বাই Q1 Q2 ওকে। তাহলে দেখো আমরা এইটুকু গেল প্রথম কেস। তাহলে এখান থেকে এককটা আমরা লিখি, সি এর এককটা বের কর, কার কুলম্ব ধ্রুবকের একক। বলের একক কি, বলের একক জানি নিউটন, দূরত্বের একক কি মিটার স্কয়ার, কুলম্ব চার্জের একক কি কুলম্ব, তাহলে কি কুলম্ব স্কয়ার। তাহলে সি ইকুয়াল টু কত পাবো নিউটন মিটার স্কয়ার আর কত কুলম্ব স্কয়ার। এটা একটা একক পাইতেছি, এটা হচ্ছে কার একক পাইলাম সি এর একক। সি বা আমরা এটাকে আরেকটা বলতে পারি না, সেটা কত 1/4 পাই এপসাইলন নট। এর মানটা কত পড়ছিলাম, এর মান পড়ছিলাম 8.85 ইনটু 10 টু দি পাওয়ার সরি এটার মান আমরা জানি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। একক কি নিউটন মিটার স্কয়ার আর কুলম্ব স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আমরা এই মানটুকু জানি, এটা মনে রাখবে, আশা করি থাকবে। তো চলো এখন এখানে আমি আরেকটা মান আরেকটা একক বের করতে পারবো, এখান থেকে এটা থেকে আমি আরেকটা একক বের করতে পারবো। তাহলে সি ইকুয়াল টু এফ ডি স্কয়ার বাই কত Q1 Q2। এফ সমান কত যায় আমার এম এ ইনটু কত ডি স্কয়ার, নিচে কত কুলম্ব স্কয়ার, একবারে লিখে দিলাম। মনে করো এম এর একক কি কেজি, কারণ একক কি মিটার আর কত সেকেন্ড স্কয়ার মিটার স্কয়ার, নিচে কত কুলম্ব স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি কেজি কত কেজি মিটার কিউব আর কত সেকেন্ড স্কয়ার আর কুলম্ব স্কয়ার। এটাও কার একক সির একক বা কুলম্ব ধ্রুবকের একক।
কার একক? কুলম্ব ধ্রুবকের একক। এখান থেকে তুমি মাত্রাটা বের করতে পারো, মাত্রা লিখতে পারো। মাত্রা দেখো আচ্ছা, এম এল কিউব ইনভার্স 2 কুলম্ব স্কয়ার, এটা মাত্রা বলতে পারি। আমি একা হয়েছি কত না স্বপ্নের মায়াতে, হয়েছে? আবার লেখা আছে? বলো, লেখা হইলে আমরা পরের পেজে যেতে পারি। লেখা হয়েছে যারা আছো? রে ভাই, সমস্যা নেই, ক্লাস ডিলিট করে দেবো। হ্যাঁ, ক্লাস শেষে। দেখো আমরা এটুকু পাইছিলাম, তাহলে আমরা এফ ইকুয়াল টু কত? আমরা আরেকটা পাবো, বেদন যোগ্যতা। কার একক? বেদন যোগ্যতা। বেদন বেদন শূন্য মাধ্যমের বেদন যোগ্যতার একক বা মান, বেদন যোগ্যতার মান এবং একক। একক তাহলে দেখো এটা আমরা বের করবো, শূন্য মাধ্যমের বেদন যোগ্যতার একক এবং মান। দেখো আমরা কি পড়ছি, এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, তুমি যেটাই দাও সমস্যা নেই। আমার এখন লাগবে কার? জাস্ট বেদন যোগ্যতার এককটা লাগবে। আমি কি করবো, এপসাইলন নট ইকুয়াল টু 1/4 পাই Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার এফ। এখন জাস্ট একক বের করব, যে ধ্রুবক গুলা সেগুলো তো আমার বাদ চলে যায় না, বেদন যোগ্যতার একক। এখন আমরা এককটা লিখবো, একক লিখতে গেলে একক, দেখো এককের ক্ষেত্রে আমরা এপসাইলন নট ইকুয়াল টু 1/4 পাই, এটা বাদ। কিউ চার্জের একক কি? কুলম্ব, তাহলে দুইটার ক্ষেত্রে স্কোয়ার। ঠিক আছে, বলের একক কি? মিটার, নিউটন। আর একক কি? মিটার, তাহলে মিটার স্কোয়ার। আমি এপসাইলন নটের এককটা কি পাবো? জাস্ট কুলম্ব স্কোয়ার পার নিউটন আর কত? মিটার স্কোয়ার। নিচে আছে, ইনভার্স করে দিচ্ছি, তাই তো? শেষ। আমরা এই এককটা পাইছি, এটা হচ্ছে কুলম্ব ধ্রুবকের একটা একক, মনে করো এটা একক। এখন এখান থেকে কি করব, এখান থেকে আমরা এটার মানটা জানি, এপসাইলন নটের মান কত? 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -12। একক কি? যে পার নিউটন পার মিটার স্কয়ার কত? কুলম্ব স্কয়ার। এই একক। এখান থেকে তুমি আরেকটা একক বের করতে পারো, মাত্রাটাও বের করতে পারো। এখান থেকে আরেকটা একক প্লাস মাত্রা চাইলে বের করতে পারো, সামনে বের করো। আপাতত এই কয়টা জিনিস মাথার ভিতরে ঢুকায় রাখো, একটা, 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 আর একটা। আর সূত্র তো অবশ্যই মনে রাখবা। আরেকটা গো, আরেকটা হচ্ছে এই মানটা, আর হচ্ছে এই মানটুকু। আর এই যে সূত্রটা, কোনটাকে কি বলা হয়? বেদন যোগ্যতা। এটা হচ্ছে কুলম্ব ধ্রুবক। যদি তুমি চাও এখান থেকে মনে রাখতে পারো।
দাদা পড়লাম, এখন আসলে আমরা এমসিকিউ দেখবো। দেখি ঢাকা বোর্ড 24 সালে আসছে, আনসার করো। লেখা দিছি না? এটা পড়াইছি, যারা ভালো করতে চাও আনসার করো। এই যে লেখো, লেখা শেষ করো। এখন আমরা এমসিকিউ সলভ করব। দেখো, এখন আমি তোমাদেরকে দিয়ে প্রশ্নগুলো সমাধান করাবো। হ্যাঁ, তোমরা সবাই প্রশ্নগুলো সমাধান করবা। দেখো কি বলছে, বলছে কুলম্বের ধ্রুবকের একক কোনটা? কুলম্বের ধ্রুবক কি পড়ছো? সি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। বাহ, এটা একক কি পড়ছো বলো তো? সরাসরি সূত্র থেকে আমরা বের করতে পারি। 1/4 পাই এপসাইলন নট কত? Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই আর স্কয়ার। আমার লাগবে কার এইটুকুর একক, তাহলে সি ইকুয়াল টু এফ আর স্কয়ার বাই সি স্কয়ার। একক কি? কুলম্বের একক হচ্ছে কি? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। দেখো আছে কোথায়? নিউটন মিটার স্কয়ার পার কত? কুলম্ব স্কয়ার। কোথায় দেওয়া আছে? আমার এই যে এইটাতে দেওয়া আছে, 3 নাম্বার অপশন। ওকে, এটা আমার 3 নাম্বার অপশন। এখন দেখবা তোমরা হচ্ছে যা যা পড়াইছে এগুলো জাস্ট একটু মাথায় রাখবে, তাইলে হবে। তারপরটা দেখো, কুলম্বের ধ্রুবক আরেকটা আছে, ওটা দেখাইলাম। এটা তাড়াতাড়ি বলবা। শূন্য মাধ্যমে বেদন যোগ্যতা কত? শূন্য মাধ্যমে বেদন যোগ্যতা কত বা একক কোনটি? শূন্য মাধ্যমে বেদন যোগ্যতার একক, তাহলে এপসাইলন নট এর মানটা কোনটা সেটা বের করতে। একটু বলো, আনসার বলো। এটা অ্যাডমিশনও আসবে এগুলা। নাম্বার লিখে আনসার করো। হ্যাঁ, যারা আনসার করবা নাম্বার লিখে আনসার করো। বলছে এপসাইলন নট এর একক কোনটা, এটা বের করতে বলছে। একটু আগে কি পড়ালাম? এপসাইলন নট এর একক, এই যে এপসাইলন নট এর একক। দেখো কুলম্ব স্কয়ার, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এই যে বি নাম্বারটা। কোনটা? এ নাম্বারটা। এপসাইলন নট এর একক কি? এপসাইলন নট এর মান কত? 8.85 ইনটু 10⁻⁻12 যে কুলম্ব স্কয়ার পার নিউটন আর কত মিটার স্কয়ার।
পরের টপিক দেখো, এটা আছে চট্টগ্রাম বোর্ডে। দেখো এটা ছোট্টখাটো ম্যাথ বলছে পরস্পর থেকে 3 মিটার দূরত্বে বায়ু মাধ্যম মানে কি, শূন্যস্থানে +2 কুলম্বের দুটি চার্জ স্থাপন করলে এদের মধ্যকার বল কত? মনে করো এখানে একটা চার্জ, এটা একটা 2 কুলম্ব চার্জের, এটা হচ্ছে কত 2 কুলম্ব চার্জ, এখান থেকে কত মিটার, 3 মিটার দূরে এখানে আরেকটা 2 কুলম্ব চার্জ, 2 কুলম্ব চার্জ। এই দুইটা চার্জ মধ্যবর্তী দূরত্ব কত বলছে, এখান থেকে এই দুইটা চার্জের দূরত্ব সেটা বলে দিয়েছে 3 মিটার। এদের মধ্যবর্তী এফ এর মানটা কত? এটা যদি তুমি Q1 হয় আর এটা হচ্ছে ডি হয়, এটা যদি আমার Q2 হয়, এফ এর মানটা কত সেটা বের করতে বলছে। তাহলে আমি সূত্র অনুসারে কি জানি বলো তো, এফ ইকুয়াল টু কত পড়ছো, এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে দেখো 1/4 পাই এর মান কত, 9 ইন্টু 10⁻৯ ইন্টু Q1 Q2 এর মান কত, দুইটার মানে কত 2 2 না, তাহলে কত আসবে 2 ইন্টু 2। ডির মান কত, ডির মান হচ্ছে 3, 3 এর উপর কত স্কয়ার। বুঝতে পারছো? এখান থেকে তুমি কাটাকাটি করো, এটা এটা কাটা যাবে 4, তাহলে 4 ইন্টু কত 10⁻৯ একক কে নিউটন। দেখো এটা হচ্ছে আমার বলের মান, আকর্ষণ বল কোথায় আসছে, চিটাগাং বোর্ড। ওকে, দেখো এই প্রশ্নটা, এটা ঢাকা বোর্ড 23 সালে আসছে। কি বলছে, কুলম্বের সূত্র কোনটার জন্য প্রযোজ্য, কুলম্বের সূত্র কিসের জন্য প্রযোজ্য, কেবল হ্যাঁ বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, হ্যাঁ এটা বিন্দু চার্জের জন্য যা, গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য এটা না, কুলম্ব সূত্র কি স্থির চার্জের জন্য প্রযোজ্য। কিন্তু মাধ্যমের কি উপর নির্ভর করে, আনসার কোনটা হবে, এক আর 3 বি নাম্বারটা। দেখো এটা হচ্ছে সিলেট বোর্ড 23 সালে, কি বলছে, এই কে কে আসছো জানো তো, শেষ করে দিই। দেখো একটা বলছে স্থির তড়িৎ কুলম্বের সূত্র ধ্রুবকের মান কত, স্থির তড়িৎ কুলম্বের সূত্র ধ্রুবকের মান কত, তাই না, কুলম্বের ধ্রুবকের মান সি ইকুয়াল টু 9 ইন্টু 10⁻৯ একক কি পড়ছো, নিউটন মিটার স্কয়ার পার কত কুলম্ব স্কয়ার। এটা যেখানে আছে সেটা আনসার, কোথায় আছে, আমার ডি নাম্বার অপশন আছে। দেখো এর মানটা যেখানে আছে সেটা আনসার, এই যে ডি নাম্বারটা যা যা লেখা দিছে জাস্ট একবার করে খাতায় লিখবা, তারপরে স্লাইড যারা ভর্তি আছো তারা তো স্লাইড পেয়ে যাবা, স্লাইডটা দেখবা, এরপরে তোমার কোনো প্রশ্ন ব্যাংক দেখা লাগবে, তোমাকে স্লাইডটা পড়ে প্রিপারেশন নিয়ে যাবা, তাহলে হবে। ভাইয়া তোমার ওভাবে ক্লাসের স্লাইড গুলো সাজায় রাখছে যে যাতে তোমার বাড়তি করে আবার বইয়ে ফোকাস না দিতে হয়। চলো পরের প্রশ্ন দেখি। এই দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটা, পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটা, পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হচ্ছে কি এপসাইলন নটের একক, এপসাইলন নটের একক কোনটা এটা বের করতে বলছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক বলো বা বেদন যোগ্যতার একক কোনটা, বলো তো কোনটা হবে একক, এপসাইলন নটের একক। আমরা কি পড়ছি, এপসাইলন নটের একক।
কি পড়ছো বলো তো? আমরা পড়ছিলাম না কুলম্ব স্কয়ার পার নিউটন পার কত মিটার স্কয়ার, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। আনসার কোনটা? আনসার হচ্ছে সি নাম্বারটা। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 22 সাল। এটারও আনসার পারবা। দেখি বলছে তড়িৎ প্রবেশ্যতা, তড়িৎ প্রবেশ্যতা, তড়িৎ প্রবেশ্যতার মানেটা হচ্ছে, প্রবেশ্যতা মানে হচ্ছে বেদন যোগ্যতা, বেদন যোগ্যতা, বেদন যোগ্যতা। এপসাইলন নটের একক কি বলছো বলো তো? পার নিউটন, পার নিউটন পার মিটার স্কয়ার কি কুলম্ব স্কয়ার, পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। এটা পড়ে আসছো? এটা কোথায় আছে দেখো, এটা আমার সি নাম্বারে আছে, ডি নাম্বার অপশন আছে। চলো, এটা আমার আসছে রাজশাহী বোর্ড 19 সালে। কি বলছে দেখো, এসআই এককে, এসআই একক পদ্ধতিতে কুলম্বের সূত্র সমানুপাতিক ধ্রুবক কত? কুলম্বের সূত্র সমানুপাতিক ধ্রুবক মানে কি? সি, সির মানটা কত সেটা বের করছে। রাজশাহী বোর্ড 19 সাল। বলো কোনটা হবে? এটা বলো তো দেখি কোনটা হবে। তোকে দেখেছি কত না কাছেতে, এটার আনসার কি হবে? কুলম্ব ধ্রুবকের সমানুপাতিক মান, সি এর একক, সি এর মান, সি কত 9 ইন্টু 10⁹। শুধু কি মান দেখলে হবে? একক দেখা লাগবে না? একক কি পড়ছো? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা দেখো, এই দেখো, এটা হচ্ছে ভর্তি পরীক্ষা আসছে। বলো আনসার কি হবে? যে কুলম্বের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? কুলম্বের সূত্রটা আমরা জানি, জাস্ট বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। কুলম্বের সূত্র কি বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। নোয়াখালীতে আসছে। তড়িৎ বেদন যোগ্যতার একক কোনটা? এটা অনেকবার দেখাইলাম। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসছে তড়িৎ বেদন যোগ্যতা, এপসাইলন নট এর একক কি কোনটা? আমরা পড়ছি কুলম্ব স্কয়ার পার নিউটন পার কত মিটার স্কয়ার। আছে কোথায় দেখো তো আমার, এ নাম্বারটা, ক নাম্বার কোথায় আছে? এ নাম্বারটা আছে। এটা দেখো লাস্ট এমসিকিউ কি বলছে। আমার বলছে যে দুটি অর্ধেক, দুটি চার্জকে অর্ধেক করা হলো, দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলো, তাহলে আকর্ষণ বলের মান কত? চার্জ দুইটা, মনে করো আমার আগের অবস্থায় চিন্তা করি, আমার এই দুইটা চার্জ, এখানে একটা চার্জ এখানে আরেকটা চার্জ, এটা ধরো আমার Q1, এটা হচ্ছে আমার কত Q2, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল d, তা আকর্ষণ বলটা কত? F = c × Q1 Q2 ডিভাইডেড বাই কত d স্কয়ার। এটা ধরো আমরা 1 নম্বর অবস্থান। পরে কি করা হয়েছে? এখান থেকে এই চার্জ এবং এই চার্জ, এই দুটাকে আমরা অর্ধেক করে ফেলছি, দিক দিয়ে অর্ধেক এদিক দিয়ে অর্ধেক। দূরত্বটা কত করছি? ডিটা d/2, এটা হচ্ছে কত Q1 কত Q1 ড্যাশ ইকুয়াল টু Q1/2, এটা হচ্ছে Q2 ড্যাশ ইকুয়াল কত Q2/2। তাহলে আনসার লেখো, F
এফ ড্যাশ ইকুয়াল টু সি ইন্টু কত Q1 বাই Q2, তাহলে Q1 বাই 2 ইন্টু কত Q2 বাই 2, নিচে কত ডি স্কোয়ার 1/2, উপরে কত হোল স্কোয়ার, ডি স্কোয়ারটা একবারে লিখে দিলাম। তাহলে দেখো আমরা কি পাইতেছি, এফ ড্যাশ ইকুয়াল টু 1/4 Q1 Q2, নিচে কত হচ্ছে ডি স্কোয়ার বাই 4, এই 4 কাটাকাটি, তাহলে কত পাইতেছ এফ ড্যাশ ইকুয়াল টু Q1 Q2 ডি স্কোয়ার, তাহলে কি থাকতেছে আগেরটাই থাকতেছে না, সি অপরিবর্তিত থাকবে। লিখে আমার ক্যালকুলেশন করলে অপরিবর্তিত থাকতেছে কেমনে, উপরে 1/4 নিচে 1/4, 4 কাটা আগেরটা যা আছে তাই, তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে ডি নাম্বারটা। এটা হচ্ছে প্রশ্ন। আরো আছে, যাই হোক ভাবছিলাম সৃজনশীল গুলো করাবো, যারা কোর্সে ভর্তি আছে একজনও ক্লাসে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপাতত ইন্ডিং। এন্ড যারা হচ্ছে কোর্সে ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও আশা করি। আর হচ্ছে তোমাকে আমি তোমার পড়া যতটুকু আছে সেটুকু একদম এ টু জেড কভার করে দিব। সবাই ভালো থাকো, যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবা। এটা হচ্ছে আমার যা যা পড়াইছি, লাস্ট পর্যন্ত কে কে আছে একটু জানাও তো দেখি। তোমাদের জন্য যে কোর্সটা চলতেছে এটুকু হচ্ছে আমার মেইন কোর্স। ওকে, এটা হচ্ছে কোর্স ফি মাত্র 300 টাকা। তোমরা হচ্ছে ম্যাথ ফিজিক্স দুইটাই কমপ্লিট করতে পারবা। এটা হচ্ছে যদিও আমাদের ম্যাথ প্লাস হচ্ছে ফিজিক্স এফআরবি ফাইনাল রিভিশন, এন্ড হচ্ছে তোমাকে একসাথেই টেস্ট পেপার সলভ বেসিক সব একবারে কভার করে দেওয়া হবে। এন্ড কোর্স ফি মাত্র হচ্ছে 300 টাকা। এখন পর্যন্ত 6 থেকে 7 জনের মতো ভর্তি হয়েছে, আর 10 থেকে 12 জনের মতো অফার থাকবে 300 টাকা, নাহলে পরবর্তীতে আরো বাড়াবো। যদিও আমি এত ভালো, আমি বলি না যে আমি হচ্ছে তো ভালো টিচার, তবে আমি যতটুকু পড়াবো আমি এইটুকু বলতে পারি, তোমার বেসিক ক্লিয়ার করে যতটুকু প্রয়োজন, বাড়তি কিছু পড়াবো না, এবং অল্প সময় যতটুকু শেষ করা সম্ভব সেটুকু পড়াবো। যারা ভর্তি হবা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবা। 300 টাকায় তুমি নর্মালি চিন্তা করো 7 থেকে 8 মাস তুমি 300 টাকা দিয়ে তুমি দুইটা বই, একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথ, কমপ্লিট করে ফেলতে পারছো। তোমার 2, 3, 4 হাজার টাকা দিয়ে পড়া লাগতেছে না। আলাদা করে পার্সোনালি যদি কোনো টিচারের কাছে পড়ো একবার 4 থেকে 5 হাজার টাকা লাগে। এখানে হচ্ছে আমি 300 টাকা জ্ঞান নিচ্ছি, যাতে হচ্ছে সবাই অল্প টাকায় সম্পূর্ণরূপে কভার করতে পারে এবং খুব সহজে ই করতে পারে। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা এখনো ফিজিক্স নিয়ে ভয় পাচ্ছে, ম্যাথ নিয়ে ভয় পাচ্ছে, কোর্সে ভর্তি হয়ে যাও। এতটুকু বর্ষা রেখে ভর্তি হবা, ভাইয়া তোমাকে ফিজিক্স আর ম্যাথের জন্য যতটুকু তোমার একাডেমি এবং অ্যাডমিশন লাগবে সেইটুকু তোমাকে একদম কভার করে দেবে। তো সবার জন্য শুভকামনা রইলো। যারা ভর্তি হবা, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড বিকাশ নগদ, এখানে তুমি টাকা পাঠিয়ে আমার সাথে যোগাযোগ করো। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। আর যারা কোর্সে ভর্তি আছো তোমরা হচ্ছে পিডিএফটা পেয়ে যাবা। আসসালামু আলাইকুম, থাকো সবাই, বেস্ট অফ লাক।